রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা গ্যাসের আরেক ধরনের ধর্ম নিয়ে কথা বলবো। কোন একটা গ্যাসের উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক কীরকম। আমরা জানি উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে। কিন্তু উষ্ণতা যদি কমাতেই থাকি তাহলে গ্যাসের আয়তন কমতে কমতে একসময় কি শূন্য হবে? অর্থাৎ গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক, চাপের সাথে উষ্ণতার সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। প্রথমে আমরা চার্লস সূত্র পড়ব। চার্লস সূত্র, চার্লসের সূত্রটা কি? বেশ বড় সূত্রটা, মনে রাখবে যে 0 ডিগ্রি সি উষ্ণতা একটা নির্দিষ্ট ভরের স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা হবে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন আছে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাকে বলা হয় চার্লসের সূত্র। বোঝা গেছে নিশ্চয়ই। 0 ডিগ্রি সিতে একটি গ্যাসের আয়তন যা আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে গ্যাসের আয়তন বেড়ে যাবে। কত অংশ বেড়ে যাবে? 1/273 এত অংশ করে বৃদ্ধি পাবে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য। আবার যদি আমরা কমিয়ে দিই তাহলে 1/273 অংশ হ্রাস পাবে। এই 1/273 অংশ, এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। মনে রাখবে, আয়তন প্রসারাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন বলা হয়। তাহলে এই হলো চার্লসের সূত্রটা। আরেকবার বলছি, চার্লসের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরের স্থির চাপের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সিতে যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা এই সূত্রটাকে ব্যাখ্যা করতে চাইব। চার্লসের সূত্রের ব্যাখ্যা। আমরা ধরে নিলাম স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান ভি, এবং 0 ডিগ্রি সিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সিতে আয়তন V0। ঠিক আছে, আমরা ধরে নিলাম একটা নির্দিষ্ট ভরের স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি সিতে আয়তন V0। তাহলে 1 ডিগ্রি সি যদি উষ্ণতা বৃদ্ধি করা যায়, উষ্ণতা বৃদ্ধিতে আয়তন হবে কত বলো তো? আয়তন হবে যত আছে প্লাস তার 1/273 অংশ হবে। এই চার্লসের সূত্র নিয়ে। আবার আমরা যদি টি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন কত হবে? V0 প্লাস V0 ইন্টু T/273। বোঝা গেছে না? আমরা যদি কি করি, টি ডিগ্রি সি উষ্ণতা হ্রাস করি তাহলে কি হবে বলো তো? উষ্ণতা কমিয়ে দিলাম, উষ্ণতা হ্রাস করি, তাহলে আয়তন হবে কত? V0 মাইনাস V0 ইন্টু T/273। এটা হলো চার্লসের সূত্রের ব্যাখ্যা। নিশ্চয় বোঝা গেছে। চার্লসের সূত্র অনুযায়ী উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন করবে। আরেকবার বলছি, ধরে নিলাম একটা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সিতে V0। আমি যদি 0 ডিগ্রি সিতে গ্যাসটার আয়তন V0 হয় তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন দাঁড়াবে, বৃদ্ধি পাবে এটা, আর ছিল এটা, তাহলে হবে কত? V0 প্লাস V0 1/273। এটা বৃদ্ধি পেল, আর এটা 0 ডিগ্রি সিতে ছিল, তাহলে আয়তন হবে কত? V0 প্লাস V0 1/273। একই রকম টি ডিগ্রি উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এত হবে, এবং টি ডিগ্রি উষ্ণতা কমিয়ে দিলে এত হবে। বোঝা গেছে? এটা হলো চার্লসের সূত্রের ব্যাখ্যা। এবার আমরা চার্লসের সূত্রে ডিগ্রি সেলসিয়াসের সাথে উষ্ণতার লেখচিত্র অঙ্কন করব। বোঝা গেছে কি? ভি বনাম
ভি বনাম টি লেখচিত্র কীরকম হবে? ভি বনাম টি লেখচিত্র, তো আমরা কি চার্লসের সূত্র থেকে আমরা কি পেলাম? টি ডিগ্রি উষ্ণতা গ্যাসের আয়তন যদি ভিটি হয় তাহলে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273, তাই কি না বলো? ঠিক আছে, এটা মনে রাখবে, এই সমীকরণটা এটা সরলরেখার সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ, মনে থাকবে, কিন্তু এটা কেন্দ্রগামী সরলরেখা নয়, কেন্দ্রগামী সরলরেখা নয়। কারণ সেক্ষেত্রে মনে রাখবে যে আয়তন, গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার একেবারেই মনে রাখবে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার একেবারেই সমানুপাতিক সম্পর্ক কিন্তু নয়, সমানুপাতিক সম্পর্ক নয়, মনে থাকবে কথাটা, সম্পর্কটা কিন্তু একদম সমানুপাতিক নয়, সমানুপাতিক সম্পর্ক নয়। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে এই যে আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি, এটা একটা সরলরেখার সমীকরণ বটে, তবে আয়তনের সাথে যে উষ্ণতার সম্পর্ক এটা কিন্তু একদম সমানুপাতিক সম্পর্ক নয়, সে কারণে সমীকরণটা কিন্তু কেন্দ্রগামী সমীকরণ হয় না। ঠিক আছে, আমরা যদি এবার লেখচিত্র আঁকার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কি দেখতে পাবো? লেখচিত্রটা কিন্তু এরকম, তাহলে সম্পর্ক নিশ্চয় মনে থাকবে। এরকম একটা লেখচিত্র পাবো, এদিকে ভি আর এদিকে টি ডিগ্রি সি, এই একটা লেখচিত্র পাবো, যেখানে এই পয়েন্টটা -273 ডিগ্রি সিতে গ্যাসের আয়তন 0 হয়, একে বলা হয় পরম শূন্য। বোঝা গেছে? সুতরাং কোনো গ্যাসের ডিগ্রি সির সাথে যদি তার আয়তনের লেখচিত্র অঙ্কন করা যায় তাহলে লেখচিত্রটা হবে এরকম, যেখানে ঋণাত্মক অক্ষের দিকে একটা পয়েন্ট, যেখানে -273 ডিগ্রি সিতে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, একে বলা হয় পরম শূন্য উষ্ণতা। মনে থাকবে কথাটা? সুতরাং গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার একদম সমানুপাতিক সম্পর্ক নয়, সে কারণে কেন্দ্রগামী সরলরেখা কিন্তু পাওয়া যায় না। এই হলো কোনো একটা গ্যাসের ভি এবং ভি এর সাথে তার ডিগ্রি সি টি এর সম্পর্কযুক্ত লেখচিত্র। বোঝা গেছে? এবং এই জায়গাটা থেকে আমরা কি পাই? পরম শূন্যের ধারণা পাই। ফলে আমরা আজকে চার্লসের সূত্র পড়ছি, নিশ্চয়ই বোঝা গেছে চার্লসের সূত্র। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো গ্যাসের আয়তন যা হয়, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তার সেই 1/273 হারে তার উষ্ণতা হয় বৃদ্ধি পাবে, নাহলে হ্রাস পাবে, উষ্ণতা কমালে হ্রাস পাবে, বাড়ালে বাড়বে। এবার আমরা দেখব এই যে আমরা উষ্ণতা যদি কি দাঁড়ালো, তাহলে আমরা চার্লসের সূত্র অনুসারে পরম শূন্য ধারণা তৈরি করব। পরম শূন্য, তো চার্লসের সূত্র অনুসারে আমরা জানি যে টি ডিগ্রি সিতে কোনো একটা গ্যাসের আয়তন ভিটি যদি হয় তাহলে ভিটি ইন্টু কী হবে? 1 প্লাস 200 T/273, তাই তো? T/273। আমরা যদি তাহলে ভিটি সমান V0 ইন্টু টি সমান যদি -273 হয় তাহলে কি হবে বলো তো? ভিটি সমান 1 - 273/273 সমান 0। অর্থাৎ চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সিতে কোনো গ্যাসের আয়তন 0 হয়। বোঝা গেছে আমার কথাটা? -273 দেখতে পাচ্ছ, -273 টি এর মান যদি -273 বসিয়ে দেওয়া যায় তাহলে কোনো গ্যাসের আয়তন 0 হয়। এই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। বোঝা গেছে? তাহলে পরম শূন্য আমরা কাকে বলবো? যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন 0 হয়, পরম উষ্ণ
তাহলে মনে রাখবে পরম শূন্য কাকে বলবো? যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য একে পরম উষ্ণতা বলা হয়। এবং এর মান কত? এর মান সমান -273°C। এই হলো পরম শূন্য, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে পরম শূন্য কাকে বলে? অ্যাবসোলুট জিরো। যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য বলা হয় এবং এর মান -273°C। অর্থাৎ একটা গ্যাসকে যদি শীতল করা হয়, উষ্ণতা কমানো থাকি আমরা, তাহলে ওই গ্যাসটার আয়তন কমতে কমতে -273°C তার আয়তন কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বোঝা গেছে? তো একে পরম কথাটা বলা হয় কেন? পরম বলার কারণ কি? পরম বলার কারণ, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? কারণ পরম শূন্য উষ্ণতায় পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতি, ভর, চাপ, মনে থাকবে, প্রকৃতি, ভর, চাপ, আয়তন, কোনো বিষয়ের উপর নির্ভর করে না। মনে থাকবে। ফলে পরম শূন্যর মানটা গ্যাসের প্রকৃতি, ভর, তার চাপ কোনো বিষয়ের উপর নির্ভর করে না। সে কারণে এই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। মনে থাকবে। সেই সঙ্গে মনে রাখবে, বোঝা গেছে তো কথাটা? তাহলে পরম শূন্য বলার, অ্যাবসোলুট জিরো বলার কারণ হলো পরম শূন্যের মান গ্যাসের প্রকৃতি, গ্যাসের চাপ, গ্যাসের ভর কোনো বিষয়ের উপর নির্ভর করে না। সব গ্যাসের ক্ষেত্রে এর মানটা কিন্তু একই হয়। সেই জন্যই একে আমরা অ্যাবসোলুট জিরো বা পরম শূন্য বলে থাকি। এবার পরম শূন্যর বাস্তবতা, আসলে কি সেটা সম্ভব? তাই কি হয় বাস্তবতা? আমরা যদি বলি যে -273°C কোনো গ্যাসের আয়তন কি সত্যি শূন্য হবে? তো মনে রাখবে যে -273°তে কোনো গ্যাসে -273°C বাস্তবে গ্যাসের আয়তন শূন্য হয় না। বোঝা গেছে? কারণ কি বলতো? কারণ -273°C এর আগে কোনো একটা গ্যাসকে যদি ঠান্ডা করা হয়, তাহলে -273°C এর আগে কি হবে? গ্যাস তার অবস্থার পরিবর্তন ঘটাবে। মনে থাকবে, গ্যাসটি কী হয়ে যাবে? তরল বা কঠিন হয়ে যাবে, কঠিন হবে। আর তরল বা কঠিন হলে তখন কি হবে? তখন গ্যাস সূত্র আর প্রযোজ্য হবে না। হবে? তরল বা কঠিনের ক্ষেত্রে গ্যাস সূত্র তার প্রযোজ্য হবে না। মনে থাকবে, গ্যাস সূত্র প্রযোজ্য হবে না। তাছাড়া আরেকটা কথা মনে রাখবে, কি বলতো? তাছাড়া মনে রাখবে, যদি গ্যাসীয় থাকলেও তার একটা কি থাকবে? তার একটি আয়তন থাকবে। কারণ পদার্থ হলে তার একটা আয়তন থাকবে, একটি আয়তন থাকবে। বোঝা গেছে কথাটা? কারণ পদার্থ মাত্রই কিছু আয়তন দখল করে। কথাটা বোঝা গেল? তাহলে এর বাস্তবতা কোথায় বলো তো? পরম শূন্যের বাস্তবতা মনে রাখবে যে ম্যাথামেটিক্যালি -273°C কোনো গ্যাসের আয়তন শূন্য হলো, বাস্তবে কিন্তু কোনো গ্যাসের আয়তন শূন্য হওয়া সম্ভব নয়। কারণ কোনো একটা গ্যাসকে শীতল করতে করতে উষ্ণতা কমাতে কমাতে তার আয়তন হ্রাস পাবে ঠিকই, কিন্তু -273°C পৌঁছাবার আগেই গ্যাসটা তার ফেসটাকে চেঞ্জ করবে এবং সে কী করবে? তো ওই গ্যাস তরল বা কঠিন হয়ে যাবে। আর তরল কঠিন হয়ে গেলে তখন তো চার্লসের সূত্র অনুযায়ী 1/273 হ্রাস বা বৃদ্ধি, এই কথাগুলো খাটবে না, কারণ সে তো আর গ্যাস নেই। ফলে সেক্ষেত্রে কিন্তু তার যেহেতু তরল বা কঠিনে কনভার্ট হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে আর তার আয়তন হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আমরা যদি ধরে নিই গ্যাসটা গ্যাসীয় অবস্থাতেই পদার্থটা আছে,
তো পদার্থ মাত্রই তার ভর থাকবে এবং ভর থাকলে সে কিছু না কিছু কিন্তু আয়তন দখল করবে। ফলে -273°C একটা পদার্থ যদি গ্যাসীয় অবস্থাতে থাকলেও তার আয়তন শূন্য হওয়া কিন্তু সম্ভব নয়, কারণ সে কিছু না কিছু তো আয়তন দখল করবে। বোঝা গেছে? আমরা এবার দেখব পরম শূন্য উষ্ণতা কাকে বলে। বোঝা গেছে টার্মগুলো। পরম শূন্য, পরম বলার কারণ, পরম শূন্য উষ্ণতা এবং পরম শূন্য উষ্ণতার বাস্তবতা। আমরা দেখবো এটা পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কাকে বলবো? তো মনে রাখবে আমরা যদি এরকম একটা সেলসিয়াস থার্মোমিটার দেখি, তো বিভিন্ন ধরনের থার্মোমিটার হয়। আমাদের থার্মোমিটারের সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, আমরা এরকম ধরে নিলাম এটা ডিগ্রি সি, এটা ডিগ্রি সি থার্মোমিটার, আর এটা কেলভিন থার্মোমিটার। মনে রাখবে ডিগ্রি সি থার্মোমিটার আর কেলভিন। -273°C, মনে থাকবে -273°C জিরো ধরে, ডিগ্রি সির -273°কে আমরা কেলভিন জিরো ধরব এবং প্রতি ডিগ্রির সমান প্রতি ডিগ্রির দাগ কেটে যদি উষ্ণতা যে স্কেল পাওয়া যায়, মনে করে এটা 0°C, এ হবে 273, এটা 100°C, এটা হবে 373। এই উষ্ণতাটাকে বলা হবে পরম শূন্য উষ্ণতা। বোঝা গেছে? সংজ্ঞা কী করে বলবো তাহলে? -273°C শূন্য ধরে, বোঝা গেছে? -273°কে শূন্য ধরে প্রতি ডিগ্রি, মনে থাকবে প্রতি ডিগ্রি 1°C এর সমান করে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে বলা হয় কেলভিন স্কেল। বোঝা গেছে? কেলভিন স্কেল। আর এই স্কেলে যে উষ্ণতা পাওয়া যায়, উষ্ণতা, তাকে বলা হয় পরম উষ্ণতা। বোঝা গেল কথাটা? বোঝা গেছে? তাহলে ডিগ্রি আমাদের যে ডিগ্রি সেলসিয়াস আছে, সেই ডিগ্রি সিতে -273°Cকে জিরো ধরে প্রতি ডিগ্রি 1°C সমান করে, ঠিক আছে? প্রতি ডিগ্রি 1°C সমান করলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে বলা হয় কেলভিন স্কেল বা পরম উষ্ণতার স্কেল। আর ওই স্কেলে কোনো বস্তুর যে উষ্ণতা পাওয়া যায় সেই উষ্ণতাটাকে বলা হয় পরম উষ্ণতা। মনে রাখবে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমাদের কেলভিন স্কেলে যেতে হয় তাহলে 273 যোগ করতে হয়। সুতরাং কোনো একটা বস্তুর উষ্ণতা ডিগ্রি সিতে যদি টি হয় তাহলে কেলভিন স্কেলে হবে 273 প্লাস টি কেলভিন। এই বোঝা গেছে নিশ্চয়ই? তোমরা বলতে পারবে যে আমরা যে চার্লসের সূত্রে বললাম, তো প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একের 273 বৃদ্ধি বা হ্রাস পায় 1/273। এই ভগ্নাংশটাকে কি বলা হয়? এই ভগ্নাংশকে কি বলে? চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? আমরা ধরে নিলাম, ধরি স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম। গ্যাসের আয়তন (0°C-তে V0। ঠিক আছে? আমরা ধরে নিলাম স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C-তে V0।
অতএব T1 ডিগ্রি সিতে গ্যাসটির আয়তন V1 সমান V0 প্লাস V0 ইন্টু T1 বাই 273 হবে। তাই হবে কি না বলো? T1 ডিগ্রি সিতে গ্যাসটার আয়তন হবে V0 প্লাস V0 এর সমান কি হবে? তাহলে V1 সমান V0 1 প্লাস T1 বাই 273, অর্থাৎ V0 273 প্লাস T1 বাই 273 সমান V0, ঠিক আছে, V0 ইন্টু T1 বাই 273, এটা হলো V1। আমরা 273 প্লাস ডিগ্রি সিকে 273 যোগ করে দিলে কেলভিন উষ্ণতার ক্যাপিটাল T1 ধরে নিলাম। সুতরাং T1 ডিগ্রি সিতে গ্যাসটির আয়তন V1 সমান হবে V0 T1 273। একইভাবে T2 ডিগ্রি সিতে আয়তন V2 সমান কত হবে বলো তো? V0 ইন্টু T2 বাই 273। বোঝা গেছে? এই দুটো লাইন আমরা নিব। সম্পূর্ণ নিশ্চয় বোঝা গেছে? আরেকবার আমি বলছি, চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমরা ধরে নিলাম স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের 0 ডিগ্রি সিতে আয়তন V0। সুতরাং গ্যাসটার V1 অর্থাৎ T1 ডিগ্রি সিতে গ্যাসটার আয়তন V1 সমান হবে V0 T1 বাই 273। একইভাবে T2 ডিগ্রি সিতে গ্যাসটার আয়তন হবে V2 সমান V0 ইন্টু T2 বাই 273। ঠিক আছে, আমরা এই মান দুটোকে নিব। কি হবে তাহলে? V1 বাই V2 সমান V0 T1 বাই 273 ইন্টু 273 বাই V0 T2 কত হবে? T1 বাই T2, অর্থাৎ V1 বাই V2 সমান T1 বাই T2। ঠিক আছে, তো এবার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? V1 বাই T1 সমান V2 বাই T2 সমান ধ্রুবক, অর্থাৎ V বাই T সমান ধ্রুবক, অর্থাৎ V সমান KT। সুতরাং V সমানুপাতিক T। এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেছে কথাটা? চার্লসের সূত্রের গাণিতিক রূপ। সুতরাং চার্লসের সূত্রটাকে আমরা বিকল্পভাবে বলতে পারি। চার্লসের সূত্রের বিকল্প রূপ কিভাবে বলতে পারি বলো তো? চার্লসের সূত্রের স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার, এই যে এখান থেকে আমরা বলতে পারবো পরম উষ্ণতার সমানুপাতিক। এটা চার্লসের সূত্রের বিকল্প রূপ বলা হয়, সমানুপাতিক। মনে থাকবে, চার্লসের সূত্রের বিকল্প রূপ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এটাকে বলা হয় চার্লসের সূত্রের গাণিতিক রূপ, আর এটাকে বলা হয় চার্লসের সূত্রের বিকল্প রূপ। বোঝা গেছে? এবার আমরা চার্লসের সূত্র থেকে গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো এখান থেকে যদি আমরা বলি চার্লসের সূত্রের, দেখো তো চার্লসের সূত্র থেকে আমরা কি পেলাম? এবার যদি আমরা বলি V বনাম T, লেখচিত্র কীরকম হবে? V বনাম T লেখচিত্র বলো তো, V বনাম T লেখচিত্রটা কীরকম হবে? তো চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? V সমানুপাতিক T, অর্থাৎ V সমান KT। এটা কি? Y সমান mx সরলরেখার সমীকরণ, তাই কি না বলো? এবং এটা কি? কেন্দ্রগামী সরলরেখা। তাহলে একদিকে যদি V আর এদিকে যদি T লেখচিত্র অঙ্কন করা যায়, তাহলে লেখচিত্রটা হবে কেন্দ্রগামী আমরা সরলরেখা পাবো। যেখানে লেখচিত্রের নতি কত হবে বলো তো? লেখচিত্রটার এই যে y সমান mx প্লাস c, এর সাথে যদি তুলনা করি তাহলে এখানে c এর মান 0, অর্থাৎ ছেদিতাংশ 0। মনে থাকবে, ছেদিতাংশ সমান 0। আর নতি কত? নতি সমান কি? এই হলো লেখচিত্রের প্রকৃতি V বনাম T।
বোঝা গেছে? আমরা যদি বলি এই লেখচিত্রটা কীরকম হবে বলো তো, যদি বলি V/T ভার্সাস টি, এই লেখচিত্রটা কীরকম হবে বলো, তোমরাই বলো লেখচিত্র কীরকম হবে। ঠিক আছে, আমি তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, আমরা জানি ভি সমানুপাতিক টি। তাহলে ভি সমানুপাতিক যদি টি হয় তাহলে ভি সমান কে টি, অর্থাৎ V/T সমান কে। V/T এর মানটা ধ্রুবক, ফলে টি এর মান বাড়ুক কমুক যাই হোক, V/T এর মান বাড়বে না কমবে না, ফলে এটা কী হবে, টি অক্ষের সমান্তরাল হবে। টি এর মান বাড়লো কমলো, ভি এর মান বাড়বেও না কমবেও না। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই লেখচিত্রটা থেকে বলো তো এর নতিগত V/T, এই যে লেখচিত্রটা আঁকালাম, এই লেখচিত্রের ছেদিতাংশ কত বলো তো? এর ছেদিতাংশ কত? আমরা V/T, এখানে দেখো কে আছে তাই না, তাহলে ছেদিতাংশ হবে কে, কিন্তু এর নতি কত? এই যে লেখচিত্রটা অঙ্কন করলাম বলো তো এর নতি কত। ঠিক আছে, আমরা এবার আরেকটা লেখচিত্র দেখব। সেই লেখচিত্রের ট্রেন্ডটা কীরকম হয় বলো তো? চার্লসের সূত্র থেকে যদি বলে, চার্লসের সূত্র থেকে লগ ভি ভার্সাস লগ টি, এই লেখচিত্রটা কীরকম হবে বলো চার্লসের সূত্র থেকে? তো আমরা এদের মধ্যে সম্পর্ক আগে বলেছি, লেখচিত্র অঙ্কন করা আমাদের খুব সহজ, কেমিস্ট্রিতে লেখচিত্র অঙ্কন করা খুব সহজ। শুধু টার্ম দুটো, যে দুটো রাশির লেখচিত্র অঙ্কন করতে বলছে তাদের মধ্যে সম্পর্ক জানতে হবে। আমরা চার্লসের সূত্র থেকে কী জানি, ভি ভেরিজেস টি বা ভি সমান কে টি। ঠিক আছে, অর্থাৎ লগ ভি সমান লগ কে প্লাস লগ টি, অর্থাৎ লগ ভি সমান লগ টি প্লাস লগ কে। এটা কি? ওয়াই সমান mx প্লাস সি, যেখানে এখানে 1 আছে যেটা m এর মান নির্দেশ করে, আর এটা ছেদিতাংশ। তাহলে লেখচিত্রটা কীরকম হবে বলো তো? একদিকে যদি লগ টি হয় আর একদিকে যদি লগ ভি হয় তাহলে কি হবে? ওয়াই সমান mx প্লাস সি, এই সরলরেখার সমীকরণ হবে, যার নতি কত হবে, স্লপ টেন থিটার মান কত হবে? 1। আর যার ছেদিতাংশ কত হবে? ছেদিতাংশ মানে কি? লগ সি। তাহলে এই যে সি এর মানটা কত? লগ কে, তাহলে ছেদিতাংশ হবে লগ কে। এই হলো লেখচিত্রগুলো অঙ্কন করতে শিখতে হবে, খুব সহজ আছে। তাহলে লগ ভি ভার্সাস লগ টি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম একটা লেখচিত্র আমরা পাবো। বোঝা গেছে? তোমরা বলতে পারবে আমরা যদি ভি ভার্সাস টি, আবার বলছি ভি ভার্সাস টি ডিগ্রি সিতে যদি লেখচিত্র অঙ্কন করি, আমরা যদি ডিগ্রি সিতে লেখচিত্র অঙ্কন করি ভি ভার্সাস টি, এই যে লেখচিত্র, এই লেখচিত্রে কোন বিন্দুটা, মনে থাকবে কথাটা, মনে রাখবে, এই লেখচিত্র কোন বিন্দু পরম শূন্য নির্দেশ করে, পরম শূন্য বোঝায়। এই লেখচিত্রে ভি ভার্সাস ডিগ্রি সি যে লেখচিত্র অঙ্কন করেছিলাম, সেই লেখচিত্রে কোন বিন্দুটাকে পরম শূন্য বোঝায় বলতে পারবে? আমরা দেখব এবার চার্লসের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব ও চাপের সম্পর্ক। ঘনত্ব আর চাপের সম্পর্ক আমরা ধরে নিলাম, একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ভর আমরা ধরে নিলাম স্থির চাপে গ্যাসের ভর ধরে নিলাম m, এবং গ্যাসের আয়তন ধরে নিলাম v, গ্যাসের ঘনত্ব ধরে নিলাম d। ঠিক আছে, আর গ্যাসের চাপ আমরা ধরে নিলাম, আমরা পরম উষ্ণতা ধরে নিলাম T।
তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, তাহলে ঘনত্ব ডি সমান কী হবে বলো তো, ঘনত্ব ডি সমান ভর এম বাই ভি, অর্থাৎ ভি সমান কী হবে এম বাই ডি। ঠিক আছে, আবার আমরা চার্লসের সূত্র থেকে কি পাই, চার্লসের সূত্র থেকে আমরা কি পেলাম বলো তো, চার্লসের সূত্র থেকে ভি ভেরিজেস টি, অর্থাৎ ভি সমান কে টি। এই মান দুটো আমরা তুলনা করব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এম বাই ডি সমান কে টি, তাই কিনা বলো, এই দুটোকে সমান করে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো বলো তো, এই কোণাকোণে যদি গুণ করি তাহলে ডি কে টি কেল এম, অর্থাৎ ডি সমান এম বাই কে ইন্টু 1/t, এটা একটা ধ্রুবক রাশি, সুতরাং ডি সমানুপাতিক 1/t, অর্থাৎ কোনো গ্যাসের ঘনত্ব তার উষ্ণতার ব্যস্তানুপাতিক। মাথায় কথাটা, কোনো গ্যাসের ঘনত্ব তার উষ্ণতার ব্যস্তানুপাতিক, মনে থাকবে কথাটা। সুতরাং ঘনত্বের সাথে চাপের সম্পর্ক হলো উষ্ণতা বাড়লে ঘনত্ব হ্রাস পাবে এবং উষ্ণতা কমলে ঘনত্ব বৃদ্ধি পাবে। এই হলো ঘনত্বের সাথে চাপের সম্পর্ক। আমরা চার্লসের সূত্রে যদি প্রযোজ্যতা দেখি, চার্লসের সূত্রের প্রযোজ্যতা, তো মনে রাখবে চার্লসের সূত্র বেশিরভাগ গ্যাসই মেনে চলে না যদি উষ্ণতা, উচ্চ উষ্ণতা, মনে থাকবে উচ্চ উষ্ণতা আর কম চাপে বেশিরভাগ গ্যাস কিন্তু চার্লসের সূত্র মেনে চলে। বেশিরভাগ গ্যাস চার্লসের সূত্র মেনে চলে, এই শর্তে কিন্তু না হলে চার্লসের সূত্র বেশিরভাগ গ্যাসে মেনে চলে না। মনে থাকবে কথাটা, উষ্ণতার মান যদি খুব বেশি হয় আর চাপ যদি খুব কম হয়, আবার বলছি উচ্চ উষ্ণতা এবং কম চাপে বেশিরভাগ গ্যাস চার্লসের সূত্র মেনে চলে। মনে থাকবে কথাটা। এবার আমরা যদি বলি এর আণবিক ব্যাখ্যাটা, কেন এই ঘটনাটা ঘটে বলো তো, আণবিক ব্যাখ্যার কথা যদি বলি, আণবিক ব্যাখ্যা মনে থাকবে যে আণবিক ব্যাখ্যা অর্থাৎ কেন উষ্ণতা বাড়ালে চাপ বৃদ্ধি পায়। তো আমরা যদি আণবিক ব্যাখ্যাটার কথা বলি, যেমন মনে করে এর মধ্যে গ্যাসের অণুগুলো আছে, আমরা জানি উষ্ণতা বাড়ালে গ্যাসের কি হয় বলো তো, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে তো, গতিশক্তি বৃদ্ধি পাবে। আর গ্যাসের গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আরও কি করবে, ঘন ঘন দেওয়ালে ধাক্কা দেবে, বুঝে গেছে। ফলে ধাক্কা দেওয়ার ফলে কি হয়, চাপ বৃদ্ধি পাবে কিনা বলো। লজিক্যালি যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি তথা গতিবেগ বৃদ্ধি পাবে, গতিবেগ বৃদ্ধি পেলে আরও দেওয়ালে জোরে জোরে ধাক্কা মারবে, ফলে চাপ বৃদ্ধি পাবে। কিন্তু চাপটাকে যদি আমাকে স্থির রাখতে হয়, বোঝা গেছে, চাপ স্থির রাখতে হলে কি করতে হবে, কি করে সম্ভব বলো তো, যে চাপ বেড়ে যাচ্ছে, আমি চাপটাকে বাড়তে দিব না, স্থির রাখবো। তাহলে চাপ স্থির রাখলে অবশ্যই আয়তন বাড়াতে হবে, তবেই সম্ভব। সে কারণে উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, এই জন্যে উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়। যেহেতু উষ্ণতা বাড়ালে গতিশক্তি বৃদ্ধি পায়, গতিবেগ বৃদ্ধি পায়, ফলে ধাক্কার সংখ্যা বেড়ে যায়, আরও জোরে ধাক্কা মারে, ফলে চাপ বেড়ে যায়। চাপটাকে স্থির রাখতে একমাত্র সম্ভব যদি আয়তনটাকে বাড়ানো যায়, ফলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, এটাই স্বাভাবিক। গে-লুসাকের চাপের সূত্র খুব ভালো একটা সূত্র, গে-লুসাকের চাপের সূত্র কি বলো তো, কোনো একটা গ্যাসের চাপের সাথে উষ্ণতার সম্পর্ক কীরকম হওয়া উচিত, চাপ বাড়ালে উষ্ণতা বাড়বে না কমবে, বা উষ্ণতা বাড়ালে চাপের কি পরিবর্তন হবে, সেটাই আমরা গে-লুসাকের চাপের সূত্র থেকে আমরা পাবো। এবার সূত্রটাকে বলি, সূত্রটা কি বলছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক।
ছোট্ট একটা সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরম উষ্ণতার সমানুপাতিক। এই হলো চাপের সূত্র গেলুসাকের, কোনো অসুবিধা নেই। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক, এটাকে বলা হয় গেলুসাকের চাপের সূত্র। আমরা এই সূত্রটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা ধরে নিলাম, ধরি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের আমরা একটা গ্যাসের চাপ ধরে নিলাম পি, আর পরম উষ্ণতা ধরে নিলাম, পরম উষ্ণতা সমান যদি টি হয়, তাহলে এই সূত্র অনুসারে কি হবে বলো তো? সূত্র অনুসারে পি ভ্যারিজেস টি পরম উষ্ণতার সমানুপাতিক, তাই কিনা বলো? তাহলে সমানুপাতিক যদি তুলি তাহলে কেটি, এটাকে বলা হয় গাণিতিক রূপ, গেলুসাকের সূত্রের ব্যাখ্যা বা গাণিতিক রূপ। ফলে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো তো? যদি চাপের মান P1 থেকে P2 হওয়ার ফলে তার উষ্ণতা T1 থেকে T2 হয়, তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারবো? P1 সমান KT1 আর P2 সমান KT2। আমরা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো বলো তো? P1/P2 সমান T1/T2। এটা একটা আর ফর্ম, যেখানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তনের সম্পর্ক নির্দেশ করে। এই হলো গাণিতিক রূপ, ব্যাখ্যা, এই হলো সূত্র। তাহলে মনে রাখবে, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক, এবং কোনো একটা গ্যাসের চাপ যদি হয় পি, তার উষ্ণতা যদি হয় টি, তাহলে এই সূত্র অনুসারে পি ভ্যারিজেস টি, অর্থাৎ পি সমান কেটি, এটাকে বলা হয় গেলুসাকের চাপের সূত্রের গাণিতিক রূপ। এবার এখান থেকে বলো তো, আমরা যদি লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, এদিকে যদি টি হয় আর এদিকে যদি পি হয়, তাহলে লেখচিত্রটা কীরকম হওয়া উচিত বলতে পারবে? লেখচিত্রটা কীরকম হবে? তো আমরা বরাবরই যেটা বলেছি, এই দুটো রাশির মধ্যে আমরা সম্পর্ক দেখব, এবং চাপের সাথে উষ্ণতার সম্পর্ক আমরা গেলুসাকের সূত্র থেকে পাবো। কি? পি ভ্যারিজেস টি, অর্থাৎ পি সমান কেটি। এটা কি সমীকরণ? ওয়াই সমান mx, কেন্দ্রগামী সরলরেখার সমীকরণ, তাই কিনা বলো? খুব সহজ। তাহলে এটা যদি তাই হয়, তাহলে কেন্দ্রগামী সরলরেখা হবে, এবং এর নতি কত হবে বলো তো? নতি এম সমান কি কে, আর এর ছেদিতাংশ কত হবে? ওয়াই সমান mx প্লাস সি। সি আছে, সি নেই, সি এর মান 0, ফলে ছেদিতাংশ হবে 0। খুব সহজে আমরা অঙ্কন করতে পারি, ছেদিতাংশ 0। বোঝা গেছে? আমরা যদি আর একটা লেখচিত্রের কথা বলি, আমরা যদি বলি তাহলে এই লেখচিত্রটা কী হবে বলো তো? আমরা এইদিকে যদি টি দিই আর এদিকে P/T, তাহলে এই লেখচিত্রটা কীরকম হবে? বোঝা গেছে? এদিকে P/T আর এদিকে P, এই লেখচিত্রটা বলো তো, এই লেখচিত্রটা কীরকম হবে? আর লেখচিত্রের নতি কত হবে? লেখচিত্রের ছেদিতাংশ কত হবে? ছেদিতাংশ কত হবে বলো তো? আমরা চলে যাব, আর একটা সূত্র আছে গ্যাসের ক্ষেত্রে, সূত্রটাকে অ্যাভোগাড্রো সূত্র বলা হয়। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র কি সংক্রান্ত? কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কি হবে? কোনো একটা গ্যাসের যদি তার আয়তন, আবার বলছি, কোনো একটা গ্যাসের যদি আয়তন আর তার উষ্ণতা স্থির থাকে, তাহলে কোনো একটা গ্যাসের, আবার আমি বলছি, কোনো একটা সূত্রটা কি? কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের চাপ উষ্ণতা স্থির আছে, তাহলে মল সংখ্যার সাথে গ্যাসের পরিমাণের সাথে আয়তনের সম্পর্ক কীরূপ, সেটাই হলো অ্যাভোগাড্রো সূত্র। কি বলছে? বলছে স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার
মল সংখ্যার সমানুপাতিক। মল সংখ্যার সমানুপাতিক, খুব সহজ। তাহলে চাপ যদি স্থির থাকে, উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন তার মল সংখ্যার সমানুপাতিক। বোঝা গেছে? যেমন আমরা যদি ধরি স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন ভি আর মল সংখ্যা এন, তাহলে এই সূত্র অনুসারে কি হবে বলো তো? অ্যাভোগাড্রো সূত্রানুসারে কি হবে? ভি ভেরিজেস এন, তাই হবে কি না? তাহলে এখানে যদি, তাহলে ভি সমান কে এন, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। অসুবিধা কিচ্ছু নেই তো, খুব সহজ আছে। তাহলে এবার যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে লেখচিত্রটা কীরকম হবে? এদিকে যদি ভি আর এদিকে যদি এন হয়, তাহলে এদের মধ্যে ওয়াই সমান কি? এম এক্স সরলরেখার সমীকরণ, কেন্দ্রগামী সরলরেখা। তাহলে লেখচিত্রটা হবে এরকম। এই লেখচিত্রের নতি কত হবে বলো তো? নতি এম এর মান কত? ওয়াই সমান এম এক্স, এম এর মান কে, তাই কি না বলো? তাহলে নতি হবে কে, ছেদিতাংশ কত হবে? সি, সি এর মান নেই, ফলে ছেদিতাংশ 0 হবে। এভাবে আমরা খুব সহজে লেখচিত্রের সাহায্যে কিন্তু আমরা এই রাশিগুলোকে প্রকাশ করতে পারি। যদি তাই হয় তাহলে বলো তো এই লেখচিত্রটা কীরকম হবে? কোনো একটা, আমরা যদি গ্যাসের ক্ষেত্রে যদি বলে এদিকে এন আর এদিকে ভি বাই এন, তাহলে এই লেখচিত্রটা কীরকম হবে বলতে পারবে? খুব সহজ আছে। আমরা এদের মধ্যে সম্পর্ক দেখব, আয়তনের সাথে মল সংখ্যার সম্পর্ক অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা পাই ভি ভেরিজেস এন, অর্থাৎ ভি সমান কে এন, তাই কিনা? বা ভি বাই এন ইকুয়াল কে, অর্থাৎ ভি বাই এন এর মানটা ধ্রুবক। এক্ষেত্রে এন এর মান বাড়ুক কমুক যাই হোক, মল সংখ্যার মান বাড়ুক কমুক যাই হোক, ভি বাই এন এর মান বাড়বে না, কমবেও না। তাহলে কি হবে? এন অক্ষের সমান্তরাল হবে। এবং এক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে নতি কত হবে? 0 হবে। ছেদিতাংশ কত হবে? ছেদিতাংশ কে। খুব সহজে কিন্তু আমরা কি করতে পারি? এই লেখচিত্রগুলো অঙ্কন করতে পারি। বোঝা গেছে? আমরা যদি এই যে অ্যাভোগাড্রো সূত্রে যদি আমরা এর যদি আণবিক ব্যাখ্যা দেখতে চাই, কেন এরকম হয়? গ্যাসের আয়তন মল সংখ্যা বৃদ্ধির সঙ্গে আয়তন বৃদ্ধি পায় কেন? কারণ এখানে গ্যাসের পরিমাণ যত বাড়াবো, উষ্ণতা স্থির আছে, ফলে গতিশক্তি বৃদ্ধি পাবে না। বোঝা গেছে কথাটা? উষ্ণতা যদি স্থির থাকে তাহলে গতিশক্তি স্থির থাকবে, কিন্তু গ্যাসের কি বৃদ্ধি পায়? পরিমাণ বৃদ্ধি পায়। পরিমাণ বৃদ্ধি পায়। গ্যাসের পরিমাণ যদি বেশি বৃদ্ধি পায়, তাহলে বেশি করে কি করবে? বেশি বেশি গ্যাসের অণু কি করবে? ধাক্কা মারবে, ধাক্কা দে। তো বেশি করে যদি গ্যাসের ধাক্কা দে, তাহলে কি হবে? চাপ বৃদ্ধি পাবে, পাবে কিনা বলো? চাপটাকে যদি স্থির রাখতে হয়, স্থির চাপ, যদি চাপটাকে যদি স্থির চাপ রাখতে হয়, কখন সম্ভব? একমাত্র আয়তনটা যদি বৃদ্ধি পায়। আয়তন তাহলে বৃদ্ধি পেতে হবে। যুক্তিটা বোঝা গেল? আবার বলছি, এখানে চাপ আর উষ্ণতা স্থির আছে, আমি গ্যাসের পরিমাণ বাড়াচ্ছি। গ্যাসের পরিমাণ বাড়ালে বেশি করে অণু দেওয়ালে ধাক্কা দিবে, দেওয়ালে ধাক্কা দিলে সেক্ষেত্রে গ্যাসের পরিমাণ বৃদ্ধির সঙ্গে চাপ বৃদ্ধি পাবে। কিন্তু চাপটাকে যদি আমাকে স্থির রাখতে হয়, তাহলে অবশ্যই আয়তন বাড়াতে হবে, তবেই সম্ভব। এ কারণে গ্যাসের পরিমাণ তথা মল সংখ্যা বৃদ্ধির সঙ্গে আয়তন বৃদ্ধি পায়। বয়েল ও চার্লস সূত্রের সমন্বয়। আমরা বয়েলস আর চার্লসের সূত্রকে সমন্বয় সাধন করব। আমরা কি জানি? বয়েলের সূত্র অনুসারে আমরা ধরে নিলাম যে, ধরা যাক একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ভর, উষ্ণতা, চাপ
নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা, চাপ ও আয়তন যথাক্রমে টি, পি ও ভি। অতএব বয়েল সূত্র থেকে আমরা কি বলতে পারবো বলো তো? বয়েল সূত্রানুসারে কি হবে? ভি ভেরিজেস 1/P যখন উষ্ণতা স্থির, তাই কি না? আবার চার্লস সূত্র থেকে আমরা কি জানি? চার্লস সূত্রানুসারে ভি ভেরিজেস টি যখন পি স্থির, তাই কি না? আমরা তাহলে কি পাবো এখান থেকে? যৌগিক ভেদের নিয়ম থেকে আমরা কি পাবো? যৌগিক ভেদের নিয়মানুসারে আমরা কি পাবো বলতো? ভি ভেরিজেস T/P যখন টি আর পি পরিবর্তনশীল। ঠিক আছে, সহজ আছে জিনিসটা। তাহলে বয়েলস আর চার্লসের সূত্রকে আমরা এক সুরে বাঁধতে চাইছি। তাহলে বয়েল সূত্র থেকে পেলাম এটা, চার্লস সূত্র থেকে পেলাম এটা, যৌগবিদের নিয়ম থেকে পেলাম এটা। এখান থেকে আমরা কি লিখতে পারবো? ভি সমান KT/P একটা সমানুপাতিক ধ্রুব নিলাম, বা PV/T = K। এটা হলো দুটো সূত্রের সমন্বয় রূপ। বোঝা গেছে? এবার আমরা যদি বলি কোনো একটা গ্যাসের চাপ P1 থেকে যদি P2 হয় এবং এর ফলে তার আয়তনের পরিবর্তন V1 থেকে V2 এবং উষ্ণতা T1 থেকে যদি T2 হয়, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো? P1 V1/T1 সমান P2 V2/T2। এটা হলো আরেকটা ফর্ম, যেটা চার্লসের সূত্রের সমন্বয় রূপও আমরা বলে থাকি। আমার কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে P1 V1/T1 সমান P2 V2। এটা হলো চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ। এবং এই ফর্মটা দিয়ে কিন্তু আমাদের চার্লসের অঙ্কই পরীক্ষায় আসুক বা বয়েলের অঙ্কই আসুক, চার্লস বয়েল যে কোনো সূত্র দিয়ে অঙ্ক আসুক, আমরা এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করব। এরকম আমরা দুই একটা গাণিতিক সমস্যার সমাধান করব। রান্নার গ্যাসের সিলিন্ডার 14.9 ATM চাপ সহ্য করতে পারে। একটা রান্নার গ্যাসের সিলিন্ডার এত ATM চাপ সহ্য করতে পারে। ঠিক আছে, সিলিন্ডারটি 27 ডিগ্রি সি আর 12 ATM আছে। হঠাৎ আগুন লাগায়, এবার উষ্ণতা কিন্তু সিলিন্ডারের উষ্ণতা বা তাপমাত্রা বাড়তে থাকে। কত উষ্ণতায় সিলিন্ডারটা ফেটে যাবে বলো তো? আমরা কি করব? চার্লস এবং বয়েলসের সমন্বয় সূত্র থেকে এরকম গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করব। এবং সমাধান করার জন্য অঙ্কটা পড়ে আমাদের যা যা ডাটা পাবো সেই ডাটাগুলো লিখবো। এবং একটাই ফর্মুলা আমরা বলেছি, ফর্মুলা P1 V1/T1 সমান P2 V2/T2। এক্ষেত্রে মনে রাখবে P1 P2 বা V1 V2 T1 T2 একই এককে থাকতে হবে। এই জায়গাটা অনেকেরই ভুল হয়, যাতে একই 1 2 একই এককে থাকে। এক্ষেত্রে আমরা ডাটাগুলো লিখবো। দেখো 14.9 ATM চাপ সহ্য করতে পারে, তাহলে আমরা এটা শেষ চাপ ধরলাম। P2 সমান 14.9 ATM। ঠিক আছে, 27 ডিগ্রি সিতে সিলিন্ডারটা অবস্থান করছে, তাহলে T1 সমান 273 + 27 কেলভিন সমান 300 কেলভিন। 12 ATM চাপে আছে, তাহলে P1 সমান 12 ATM। কত উষ্ণতায় সিলিন্ডারটা ফেটে যাবে আমরা ধরে নিলাম, সেই উষ্ণতাটা T2। এই হলো। এবং এই মানগুলো এখানে আমরা বসিয়ে দিব। যেহেতু এক্ষেত্রে আয়তনের উল্লেখ নেই, ফলে এক্ষেত্রে আয়তন উল্লেখ না থাকার জন্য আমরা V1 সমান V2 ধরে নিলাম। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো? P1 এর মান কত? 12/T1 কত? 300 সমান P2 এর মান কত? 14.9/T2 বের করব। তাহলে T2 সমান কত হবে? 300 × 14.9/12। এটা ক্যালকুলেটারে যদি আমরা চাপি তাহলে মানটা আমি লিখে রেখেছি, এই মানটা আমরা পাবো 372.5 কেলভিন। ফলে খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে দিতে পারি। মনে রাখবে এই ফর্মুলাটা দিয়ে চার্লস বয়েলের সূত্র সংক্রান্ত অঙ্ক করতে হবে।
অঙ্কটা পরে ডাটাগুলো লিখতে হবে, সেই ডাটাগুলো বসিয়ে দিয়ে সহজে আমাদের অজানা রাশিটা আমরা বের করতে পারি। কেমন লাগলো ক্লাসটা? ইন্টারেস্টিং একটা ক্লাস। আমরা গ্যাসের যে বিভিন্ন ধর্মগুলো, পরিমাপযোগ্য ধর্ম, আয়তন, চাপ, উষ্ণতা, মোল সংখ্যা ইত্যাদির পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত চারটি সূত্র পড়লাম। আগের ক্লাসে আমরা বয়েলের সূত্র পড়েছি, আজকে চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যালুসেকের সূত্র পড়লাম। 3টা সূত্র নিয়ে আজকের ক্লাসটা ভালো করে ফলো করবে এবং এই যে গ্যাস সূত্রগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি।